চীনে একটা খুব খারাপ, তিব্বতে একটা খুব খারাপ কালচার আছে। মানে এটা আমাদের কাছে খুব ডেঞ্জারাস। রাত্রিবেলা হিপো মেট করছে আমার থেকে ৫ ফুট দূরে। আমরা ১ম মানুষ যারা মোটরসাইকেল নিয়ে 6000 মিটার উচ্চতার ব্যারিয়ারকে টপকায়। ৮-৯ টি ইয়ং ছেলে, বেশি বয়স না। ১৮-১৯। এবার ওরা আমাকে ঘিরে দাঁড়িয়ে আছে। আমি দেখছি জামার বোতাম ছেঁড়া। কিন্তু এখানে আগুন আছে। I was certain যে ওরা ডাকাচ্ছে। আমি ঘুরে দেখি আমার সামনে একটা আলফা মেল টাস্কার দাঁড়িয়ে আছে। যার দাঁত মাটি ছুঁয়ে আছে। ড্রাইভার বলে এখানে থাকাটা সুবিধা হবে না, ক্ষেপে আছে। বাম নিয়ে আমার দুর্দান্ত স্বভাবিকতা আছে। আজও নাফসেলের যে রিসেপশন, ফরেস্ট মানে ভুটানিজ ফরেস্ট ডিপার্টমেন্টে, ওখানে যে ব্ল্যাক লেবারের ছবিটা আছে না আমার, ওখানে লেখা আছে আমার নাম। আজ আমরা এমন একজন মানুষের সঙ্গে আড্ডা দেব, যার জীবনের সাথে অ্যাডভেঞ্চার জড়িয়ে আছে সেই কৈশোর থেকে। তিনি একজন পর্বতারোহী, একই সাথে ২ চাকায় পৃথিবীর সর্বোচ্চ উচ্চতায় পাড়ি জমানোর জন্য গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নিজের জায়গা করে নিয়েছেন। এছাড়াও লিমকা ওয়ার্ল্ড রেকর্ড সহ আরও নানান রেকর্ডের অধিকারী তিনি। তাছাড়া ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির জন্যও তিনি বহু সম্মান অর্জন করেছেন। এমনকি তিনি দাদাগিরিতেও অংশগ্রহণ করেছেন। তাহলে চলুন আর সময় নষ্ট না করে আমরা শুরু করি আমাদের টান টান রোমাঞ্চে ভরা আড্ডা। আমি শান্তনু রায়চৌধুরী, নমস্কার। নিবাস, জন্ম, কর্ম, ধর্ম সবই কলকাতায়। সাধারণ একটা সরকারি চাকরি করি। রক্তে অ্যাডভেঞ্চারের নেশা আছে। বাঙালি কিন্তু অ্যাডভেঞ্চার ভালোবাসে। বাঙালি শঙ্করের দ্বারা অনুপ্রাণিত। বাঙালি পাহাড়ে, বাঙালি চাঁদের পাহাড়। যে চাঁদের পাহাড় বিভূতিভূষণ মানুষের মনের মধ্যে দিয়ে না চাঁদের পাহাড়, পাহাড় ঢুকিয়ে দিয়ে গেছেন বাঙালিকে। অথচ জানেন তো, বাইরে কিন্তু বাঙালিকে মাছ ভাত বাঙালি বলে। বাঙালি মাছ ভাত খাক। বাঙালি মাছ ভাত খেয়েও অ্যাডভেঞ্চার। বাঙালি যে কটা নোবেল পেয়েছে বা বাঙালি যে লেভেলে অ্যাডভেঞ্চার করেছে, বাকিরা করুক, আমরা খুশি হব। আপনি তো মাউন্টেনিয়ার, একাধারে মাউন্টেনিয়ার, একাধারে বাইকার। কোনটা আপনাকে বেশি করেছে? মানে কোনটায় অ্যাডভেঞ্চারের এটা আপনি বেশি পেয়েছেন? এটা জানো তো খুব দারুণ প্রশ্ন। এবার আমাদের অ্যাডভেঞ্চারের না একটা প্রপোর্শন আছে। মাউন্টেনিয়ারিং অনেক কিছু ডিমান্ড করে। বয়সের সঙ্গে, সঙ্গে এই বিষয়টা চেঞ্জ হয়। আমি শারীরিকভাবে যখন অক্ষম হয়েছি না, আমি যখন বুঝতে পারলাম যে মাউন্টেন ইজ নো মোর মাই কাপ অফ টি ইন টার্মস অফ ক্লাইম্বিং, I pulled it off। কিন্তু ওই রক্তে রয়ে গেছে। কোথাও একটা যেতে হবে। চল গাড়ি চালিয়ে পাহাড়ে যাবো। সেই থেকে শুরু। না, আমার প্রশ্নটা কিন্তু অন্য ছিল। মানে আপনি মাউন্টেনিয়ারিং ও করেছেন, ওই অ্যাডভেঞ্চারটাও করেছেন, আবার গাড়ি চালিয়ে পাহাড়ে গেছেন। কোনটা আপনার কাছে বেশি মানে থ্রিল মানুষ লেগেছে? মানুষ কিন্তু আমাকে চিনেছে মোটরসাইকেল নিয়ে পাহাড়ে যাওয়ার জন্য বা গাড়ি নিয়ে পাহাড়ে যাওয়ার জন্য। সুতরাং তো আমি কোনো অবস্থাতেই এই স্টেকটাকে পিছনে ফেলতে পারি না। কিন্তু আবার at the same time পর্বতরাই হয়ে আমি যা শিখেছি, প্রকৃতি আমাকে যা শিখিয়েছে, পাহাড়ের মানুষ আমাকে যা শিখিয়েছে, আমার বন্ধুরা আমাকে যা শিখিয়েছে, আমি কনস্ট্যান্ট লার্নার, আমি শিখেছি এবং সেটাই কিন্তু আমি পরবর্তীকালে এপ্লাই করেছিলাম আমার এই যে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বা লিমকা ওয়ার্ল্ড রেকর্ড যেগুলো আছে সেইখানে। পিক ক্লাইম্ব করেছেন সেরকম ২-১ টা বলা যাবে? নিশ্চয়ই বলা যাবে। আমি ১ম পিক ক্লাইম্ব করি ১৯৮৮ সালে ফ্রেন্ডশিপ হিমাচল প্রদেশে। আর লাদাখি। আমার পরবর্তী পিক ক্লাইম্ব ১৯৯৩ সালে। ৯৩ সালে আমি জম্মু কাশ্মীরের কিস্তওয়াড়ে অনামি একটি পিক 748 আমি ক্লাইম্ব করি। তারপরে আমার একটা সিরিজ অফ লিয়াজো অফিসার হিসাবে বিদেশি যে সমস্ত দল আসে, তাদের ইন্ডিয়ান মাউন্টেন ফাউন্ডেশন থেকে লিয়াজো অফিসার নিয়োগ করা হয়। আমি সিরিজ অফ এক্সপিডিশনস আমি লিয়াজো অফিসার ছিলাম। আ লিথুনিয়ান এক্সপিডিশনে আমি ছিলাম, ব্যারিনের একটি এক্সপিডিশনে আমি ছিলাম।
দেন এগেইন জার্মান, দুটি জার্মান এবং দুটি ইসরায়েল এক্সপিডিশনে আমি ছিলাম। অ্যান্ড আই এনজয়েড উইথ দোজ পিপলস অ্যান্ড আই লার্ন ফ্রম দেম। অ্যান্ড যদিও লিয়াজো অফিসারের কাজ নয় পিট ক্লাইম করা, তার কাজ বেস ক্যাম্প থেকে করা, কিন্তু আমি করতে পারিনি। সেই সময় তাদের সাথে, যেমন আমি বলি, আহ খুব ছোট পিক ফেলুকোটেশ্বর, এটা আমি ক্লাইম করেছিলাম ব্যারেনের টিমের সাথে অ্যাজ এ লিয়াজো অফিসার। আমি যে জার্মান টিমটি এসছিল সেই টিমটির সঙ্গে আমি ক্লাইম করেছিলাম হচ্ছে আমাদের ইন্দ্রাসন। অ্যাকচুয়ালি ইন্দ্রাসন আমি ক্লাইম করিনি, ক্লাইম করার কথাটা ঠিক নয়। আমি ইন্দ্রাসনের সামিট ক্যাম্প থেকে আমি ব্যাক করি। আমার সঙ্গে একজন মানে ইনজিওর্ড মানুষ ছিলেন। ওদের ডেপুটি লিডারের ক্র্যাম্প হয়ে গেছিল, ক্র্যাম্পনের কাটা পায়ে কাপ মাসলে ঢুকে গিয়েছিল। ওকে নিয়ে আমাকে নিচে নেমে আসতে হয়। তারপর আমার একটা অ্যাক্সিডেন্ট হয় গঙ্গোত্রী 2 এক্সপিডিশনে। সেই গঙ্গোত্রী 2 এক্সপিডিশনে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমি আমি অ্যাকচুয়ালি আমি স্নো ব্লাইন্ড হয়ে গেছিলাম। আমার ৭ দিন চিকিৎসা হয় উত্তরকাশী হাসপাতালে। ওই সময়ের পর থেকে আমি আস্তে আস্তে সরে আসি মাউন্টেন মাউন্টেনিয়ারিং থেকে। কিন্তু এর মধ্যে আমাকে যেটা নাড়া দেয় সেটা হচ্ছে, এটা খুব অদ্ভুত গল্প, একটা ট্রান্সফরমেশন আমার কাছে বলতে পারো। তুমি যদি আমাকে জিজ্ঞেস করো দীপঙ্কর যে আমি কিভাবে এই বাইকিং এ এলাম, তাহলে তো আমি তোমাকে বলবো যে ১৯৯৩ সালে কলকাতা থেকে প্রথম বাঙালিদের এভারেস্ট এক্সপিডিশন হয় এবং সেটা তিব্বত থেকে। দুঃখজনকভাবে সেই এক্সপিডিশন অক্সিজেনের অভাবে সামিটে খুব কাছ থেকে শেষ হয়ে যায়। এভারেস্টের নেপাল সাইড যেটা, সেদিক দিয়ে আছে খুম্বু গ্লেশিয়ার। আর এভারেস্টের যেটা নর্থ ফেস, যেটা তিব্বত সাইড, তিব্বত। সেখানে আছে হচ্ছে রংবু গ্লেশিয়ার। আমাদের যে এক্সপিডিশন টিম বেঙ্গল থেকে গিয়েছিল, তার ছবি আমি দেখছিলাম যে বিশাল ডংফেং চাইনিজ ট্রাক, মানে সেই ট্রাক এত বড়, তার মধ্যে আমাদের একটা ওই পাঞ্জাব লরি যেগুলোকে বলে ১২-১০, ১৫-১০, ওরকম একটা উঠে যাবে তার ডালাতে। সেই ডংফেং এর ট্রাকগুলো সেই রংবুক নদীর উপর দিয়ে এরকম দুলতে যাচ্ছে এভারেস্ট বেস ক্যাম্পের দিকে। তখন আমার মাথায় ক্লিক করে, আচ্ছা, তখন আমি নেহাতি ২৩ বছরের এক, যাকে বলে অবোধ, অজ্ঞ শিশু এই ইয়েতে। কিন্তু মাথায় ক্লিক করে যায় যে, আরে এরা যদি যেতে পারে, আমার মোটরসাইকেল কেন পারবে না? আসলে তখন না মোটরসাইকেলের পাওয়ার, মোটরসাইকেলের টর্ক, একটা রকি রোড ক্লাইম করতে গেলে কি লাগে কোনো ধারণা ছিল না। শুধু একটা জিনিসই পাগলের মাথায় ঢুকেছিল যে, কাক পারলে মোটরসাইকেল কেন পারবে না? অ্যাকচুয়ালি একটা 4x5, 4x4 গাড়ি বা 6x6 গাড়ি যেটা করতে পারে, সেটা একটা ওয়ান হুইল ড্রাইভ করতে পারে না। সেটা বোঝার মতো বুদ্ধি তখন আমার হয়নি। কিন্তু পাগলামিটা মাথার মধ্যে ঢুকে গিয়েছিল। এটা আমি বলতে শুরু করলাম আমার সবাইকে যে বাইক নিয়ে মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্প যাবো। এবং সবাই আমাকে না পাগল বলা শুরু করল। পাগল। যারা এই বিষয়টা সামান্য বোঝে, কারণ মেক্সিমাম লোক না ব্যাপারটা বোঝে না। চীনে কিভাবে পৌঁছতে হবে, যারা সামান্য ব্যাপারটা বোঝে তারা আমাকে বলল যে, "হ্যাঁ, তুই পারবি হয়তো। কিন্তু তোকে চীনে গিয়ে চাইনিজ গাড়ি নিতে হবে। তুই ইন্ডিয়ান গাড়ি নিয়ে যেতে পারবি।" তো ২০০০ সাল, আজ থেকে কোয়ার্টার সেঞ্চুরি আগে আমি সেই ভিতরে স্বপ্নটা দেখতে হয় এবং স্বপ্নটা না জেগে দেখতে হয়। যেটা আমি বিলিভ করি। আমি স্বপ্নটা দেখেছিলাম ৭ বছর ধরে। 7 ইয়ার্স। যাকে প্রসপেক্টিভ মনে হচ্ছে তাকে গিয়ে বলছি আমি এটা করতে চাই। তুমি কি আমাকে হেল্প করতে পারো? আমি যে কত রকম লোককে বলেছি। somehow একটি মানুষ আমার কথা বিশ্বাস করলেন। তিনি বললেন, "ঠিক আছে, তোমাকে আমি স্পন্সর করব হয়তো। কিন্তু তোমাকে আগে আমাদের চীন মেইনল্যান্ড চায়নাতে তুমি ইন্ডিয়ান মোটরসাইকেল নিয়ে ঢুকছো। তার ভিসা আর আ পারমিশন আমাকে না দেখাতে হবে। আমি তোমাকে
কিছু টাকা আমি তোমাকে তার জন্য অ্যাডভান্স দেবো এবং তুমি যদি না দিতে দেখাতে পারো, ওই টাকাটা আমাকে সুদ সমেত তুমি ফেরত দেবে। আর যদি করে আনতে পারো, তোমার যা লাগবে আমি তোমাকে দেবো। আমি চাইনিজ এম্বাসি তখন তখন আমাদের এখন যেমন কলকাতার লাবণীতে এটি চাইনিজ কনসুলেট আছে, তখন সেটা ছিল না। আমি এবং আমার বন্ধু ইন্দ্র চাইনিজ এম্বাসিতে গিয়েছিলাম দিল্লিতে। আমাদের দূর করে তাড়িয়ে দিয়েছিল। পাগল নাকি? ঢুকতেই দেয়নি। তবে একটা জিনিস আমি বিশ্বাস করি, ২ এবং ২ এ যেমন ৪ হয়, ৫ মাইনাস ১ ও ৪ হয়। আমাকে ওই অভীষ্ট ফলটার কাছে যেতে হবে। আমি এবং ইন্দ্র আমরা কষ্ট করে আমরা নেপাল থেকে এই পারমিশন জোগাড় করি। কিভাবে করেছিলাম সেটা বলতে গেলে একটা রাত কেটে যায়। তারপর আমরা সেই মানুষটির কাছে আসি এবং সেই মানুষটিকে অনেকেই বুঝিয়েছিল যে এই ছেলেটি আপনাকে ব্লক দিচ্ছে। আমি যখন তাকে গিয়ে দেখাই, তিনি আমাকে বুকে জড়িয়ে দেন, "ওরে তুই কি করেছিস?" এবং যা হেল্প লাগবে সেই মানুষটি আমাকে সবকিছু করেন এবং সেই অভিযানটি সফল হয় এবং সেই মানুষটির নাম সুভাষ চক্রবর্তী। সেই সময় এই সরকারের পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়ামন্ত্রী। ক্রীড়ামন্ত্রী। মানুষটিও পাগল ছিলেন। নইলে আমার মতো পাগলকে উনি আমি দৌড়ে ঘুরে বেরিয়েছি। উনি আমাকে বিশ্বাস করেছিলেন। আচ্ছা, আপনি এ এ এটা কজনে এই যে আমরা ৮ জন গিয়েছিলাম কলকাতা জনে থেকে। গেছেন? সোলো কোনো জায়গায় গেছেন? সোলো, ১৬ গেছি। সোলো কোথায়? ১৬ আমি ২ বছর আগেই গেছি। আ আ সেটা খুব মজার আরকি। আ আমার এক ভাই আছে, সে আসানসোলে থাকে। তার ২ টি পা কাটা। আসানসোলের কাছে কুলটি বলে একটি জায়গা থাকে। ওকে আমি যখন ১ম বার দেখি, আমার মনে হয়েছিল যে ও যদি পারে, ও পারছে এবং ও যদি এমন একটা কিছু কীর্তি করতে পারে, it would be a lighthouse for anybody. যে যে ক্ষেত্রে ব্যর্থ, ওর যদি এই ভিডিও দেখে বা ওই কাহিনী দেখে, বলল, "ও যদি পারে তো আমিও পারব।" আমি শুধুমাত্র ওর জন্য একটা এক্সপেডিশন আয়োজন করি, কারাকোরাম পাস। যেখানে আজ অব্দি কোনো মোটরসাইক্লিস্ট পৌঁছায়নি। এবং এর জন্য আমি আমার বন্ধু অমিত আমাকে খুব হেল্প করে স্পন্সরশিপ এর জন্য। অমিত একটি লন্ডনের একটি রেডিও চ্যানেল বাঙালিদের জন্য। তার স্পন্সরশিপ আমাকে পাইয়ে দেয়। ইটস এ হিউজ এক্সপেডিশন এবং ইন্ডিয়ান আর্মির পারমিশন আমি জোগাড় করি যাবার জন্য। যেকোনো কারণেই হোক, আমি চেয়েছিলাম যে আমার ওই ছোট ভাইটিকে নিয়ে স্টোরিটা হবে এবং এটার সঙ্গে একটি ওয়ার্ল্ড রেকর্ডেও ইনভলভ ছিল। তো যেকোনো কারণেই হোক, এটা আমার ব্যর্থতা যে আমি ওই অভিযানটা শুরুর আগের দিনই শেষ হয়ে যায়। কেন? কেউ চায়নি এটা হোক। আ আমি এই নিয়ে কোন রকম আ ফার্দার আলোচনায় যেতে চাই না। কিন্তু ওই মানুষটি খুব সেনসিটিভ। যখন বিতর্কটা চালু হলো সে আমাকে বলল, "শান্তনুদা, ও থাক। এটা না হয় আমি নাই করলাম। এবার জীবনে তো সবকিছু চাইলে পাওয়া যায় না।" আমি বেরিয়ে পড়লাম মোটরসাইকেল নিয়ে সোলো। মাথা আগুন ফুটছে আমার। আমাকে নর্দার্ন কমান্ড থেকে ফোন করছে যে, "কি ব্যাপার? আপনি কোথায়? কখন আসবেন?" আমার স্পন্সর বলছে, "কি ব্যাপার? আপনার আমরা চেক নিয়ে বসে আছি, আপনি চেক নেবেন না।" I বললাম, "সরি, I had to drop it down and I had to make some excuses." আমার কিছু করার নেই।
সেই মানুষগুলো আমার জন্য বা তার জন্য অনেক কিছু চেষ্টা করলেন করার জন্য। লন্ডনে আমার সেই ভাইয়ের ছবি, তার শুটিং হয়েছিল এখানে। সেখানে দেখানো হয়েছিল প্রবাসী বাঙালিরা চমৎকৃত তাকে দেখে। এরকমও হয়, তার হাঁটু থেকে ২ টি পা নেই। আমি তার স্পিরিটকে ভীষণভাবে সম্মান জানাই। আমার নিজের ছোট ভাইয়ের মতো। এটা আমার আফসোস, তাকে আমি নিয়ে যেতে পারলাম না। I regret, কিন্তু আমি বেরিয়ে পড়লাম একা, একা। কোথায় যাবো? ১ম এ গেলাম হিমাচল প্রদেশের সাচ পাস। একা, একা। সাচ ক্রস করে রাত্রিবেলা দাঁড়চায় শুয়ে, শুয়ে ভাবছি এবার কোথায় যাবো? ঠিক আছে। শৃঙ্খলার দিকে চলে যাই। শৃঙ্খলা ক্রস করে ভাবলাম ব্রহ্মরঞ্জনটা দেখে আসি। তখন ব্রহ্মরঞ্জন ট্রেন্ডিং, সবাই যাচ্ছে। একা, একাই যাচ্ছি ব্রহ্মরঞ্জন। একটা ২০০ সিসি ছোট্ট বাইক, আমার ১০০ কিলো ওজন, পিছনে ৬০ কিলোর টুলস, তাঁবু সবকিছু। সেখান থেকে চলে গেলাম পাদুম। পাদুমে গিয়ে আমার মনে হলো যে আমি কেন ট্র্যাডিশনাল রোড ধরে লেহ পথে যাবো? ২১০ কিলোমিটারের জাসকার নদীর পাশ দিয়ে একটা ট্রেইল রোড আছে। রাস্তাটা আজও পিচ হয়নি। ২১০ কিলোমিটার যেতে ২ দিন সময় লাগে। মোটরসাইকেল নিয়ে আপনি একদিনে যেতে পারবেন না। এতটাই খারাপ রাস্তা। পথে একটা পাস পড়ে, সিরসিরদারাম। প্রচন্ড হাওয়া দেয় সেখানে। আমি বাধ্য হয়েছিলাম রাত্রিবেলা সেখানে টেন্ট ফেলে থাকতে, এবং রাত্রিবেলায় যখন আমি আকাশের দিকে তাকিয়ে তারা গুনছি, তারা দেখছি -৩-৪ টেম্পারেচার, সেপ্টেম্বর মাস। আমি ভাবছি যে যা হয় ভালোর জন্য হয়। যা হয় ভালোর জন্য হয়। কেন? না, চাইনিজ ইন্ট্রোডিউশন এর জন্য গালওয়ানের রাস্তা ইন্ডিয়ান আর্মি বন্ধ করে দিয়েছে গত পরশুতে। দ্যাট রোড ইস ক্লোজড। গালোয়ান ভ্যালিতে যে গালওয়ানে ঘটনা ঘটেছে তার আগে। কিন্তু আবার ওদের কোনো একটা গ্রুপ ঢুকে পড়েছে। এটা এই ২২শে সেপ্টেম্বরের কথা বলছি, বন্ধ করে দিয়েছে। যা হয় ভালোর জন্য হয়। সেখান থেকে লেহ গেলাম। লেহ থেকে একা, একা চলে গেলাম। যতটা যাওয়া যায় ওই গালওয়ানের পথে, যেখানে আর্মি ফ্রি ছিল সেখান থেকে ফিরে চলে গেলাম হানলে। হানলে থেকে একা, একা উমলিংলা। ওখান থেকে তিব্বত সীমান্তে একটি গ্রাম আছে ডেমচক। সেখানে যে লেফটেন্যান্ট কর্নেল ওখানে পোস্টিং ছিলেন তিনি আমার বন্ধু। তার আতিথ্যে একটা রাত কাটিয়ে আবার যখন হানলে ফিরলাম, দেখি আমার যিনি হোমস্টের যিনি মালকিন তিনি আমার সমস্ত মালপত্র বাইরে বার করে ফেলে দিয়েছে। না, কারণ আমার ফেরার কথা ছিল সে আগের দিন রাত্রিবেলা। আমি ফিরিনি, এমন কোনো খবরও দিইনি। উনি খেপে গিয়ে আমার মালপত্র বাইরে বার করে দিয়েছে, এবং সেখানে অন্য লোক ঢুকিয়ে দিয়েছেন। সারারাত আমি সেদিন শুয়েছিলাম উনার রিসেপশনের কার্পেটের উপরে। সকালবেলা বেরিয়ে আবার একা, একা আমি যখন ফিরছি, আমি সোকার বলে একটি লবণ হ্রদের পাশ দিয়ে ফিরেছিলাম। সেখানে বালির ঝড় ওঠে। প্রায় ৮০-৯০ কিলোমিটার স্পিড সেই ঝড়ে। আমার আমি যে গাড়িটা চালাচ্ছিলাম মোটরসাইকেল, যে তার কোনো মেইন স্ট্যান্ড হয় না, সাইড স্ট্যান্ড। সাইড স্ট্যান্ডে গাড়ি পড়ে গেল, এত ঝড়। বালির মধ্যে মাথা গুঁজে শুয়েছিলাম। সে চোখে মুখে হেলমেট পরে। সে হেলমেটের ফাঁক দিয়ে ঢুকে যাচ্ছে বালি। সেই ঝড় প্রায় ১ ঘন্টা চলল। তারপরে বৃষ্টিতে ভিজতে কোনমতে ওর খুবই কাছে মানে সোকার ছাড়িয়ে আবার পাং বলে একটি জায়গা আছে। পাংয়ে গিয়ে আশ্রয় নিলাম। আসলে না, পাহাড়ি পথে চলতে, চলতে না বিপদ আসবে। যদি পাহাড়ি পথে আমি চলি
বিপদ আসবে, আনএক্সপেক্টেড, আনওয়ান্টেড, সেটাকে ওখানেই বুঝে নিতে হয়। এবং তার জন্য প্রয়োজন যেটা পর্বতারোহণের শিক্ষা। পাহাড় যদি আমার প্রতি আনকাইন্ড হয়, আমাকে কেউ বাঁচাতে পারবে না। এই বিপদটা আপনি বলছেন প্রাকৃতিক বিপর্যয়। সবসময়। যেটা আপনার এখন নর্থ বেঙ্গলে অন্য রকম বিপদ কোনো ফেস করতে হয়নি? মানুষের দ্বারা সৃষ্ট কোনো বিপদ? যেমন ডাকাতি, ছিনতাই? ডাকাত আহ আমার একটা সুবিধা আছে। সেটা হচ্ছে যে আমি মানুষ আমাকে তো ঠিক মানুষের মতো দেখতো না। তুমি তো আমাকে দারুণ অবস্থায় দেখলে। স্বাভাবিক মানুষের মতো দেখতে নই আমি। এটা মানছো তো? তো আমি দাঁড়ানো অবস্থা থাকলে আবার কেউ আ আমাকে ধরবে না। নরমালি চেস করবে না, তার যদি ডায়ার নিড না থাকে। আর আমি যখন বুঝি যে এ আমাকে কিছু করতে পারে, I carry my side arm. আমি শো করে দিই। এরমভাবে যাই হোক হোয়াটএভার। আমি যখন একা যাই আমি আমার সিকিউরিটি নিয়ে যাই। সে যা খুশি হতে পারে। আচ্ছা, মানে সেরকম কোনোদিন ফেস করতে হয়নি। হয়েছে। কিন্তু তারা আমাকে অ্যাটাক করার ইয়ে দেখায়নি এবং সেগুলো কিন্তু আমি পাহাড়ে পাইনি। সেগুলো আমি পেয়েছি সমতলে। আমি কোথাও জায়গাতে লং ডিসট্যান্স এ যাচ্ছি। সেখানে আ রাত্রিবেলা জঙ্গলের মধ্যে I plead guilty to say that আমার সামনে কেউ যদি এরমভাবে দাঁড়ায় আমি স্ট্রেইট উড়িয়ে দিয়ে বেরিয়ে যাবো। I won't stop. And I have done that. বহু বছর আগে তখন রক্ত গরম ছিল। আর ওখানে হয় আমি মরবো না সে মারবে। আপনার আবার তিব্বতের অভিজ্ঞতা একটু বলুন না। একটা ইন্টারেস্ট, অন্যরকম ইন্টারেস্ট আসে তিব্বতের ব্যাপারে। আমি একটু অন্যভাবে শুরু করি। নিষিদ্ধ দেশ, নিষিদ্ধ দেশ, আজব দেশ, আজব দেশ। ইত্যাদি। কিন্তু চীন বললে যেটা ১ম আমাদের মাথায় আসে সেটা হচ্ছে চাইনিজ ফুড, চাইনিজ খাবার। তিব্বতে ঢোকার পরে ১ম ২ দিন আমি যেখানে ছিলাম, ১ম দুটো জায়গা ২ দিন নয়। ১ম ২ জায়গাতে আ ৪ দিন। অ্যাক্লিমেটাইজ করার জন্য কাগজ পেপারস ব্যাপার থাকে, কাস্টমস এর ব্যাপার থাকে। তো চাইনিজ ফুডের প্রতি আমাদের একটা চাইনিজ খাবো। হোটেলগুলো ভালো 4 স্টার হোটেল প্রায়। এবং আমাদের সঙ্গে কিন্তু চাইনিজ অথরিটি একটা ট্রাক দিয়েছিল। যে ট্রাকের মধ্যে পেট্রোল ছিল, দু আ দুটো বড়, বড় ড্রাম ভর্তি। কারণ সে এখনো কি হয়েছে আমি জানি না। আজ থেকে ২৫ বছর আগে কোন নন চাইনিজ চায়নাতে পেট্রোল কিনতে পারবে না। অথরিটি না থাকলে সাথে। ১ ২ তোমার সঙ্গে ওরা সবসময় একটা ইন্টারপ্রেটার দিয়ে দেবে। আচ্ছা আমাদের যে ইন্টারপ্রেটার ছিল সে খুব মজার লোক। তার নাম ছিল ডং। ডং খুব মজার লোক ছিল। ডং ৪ টে ইংলিশ জানত। ইয়েস, নো, ডোন্ট গো, গিভ মি মানি। এর বাইরেও কিছু জানত না। ওই ইন্টারপ্রেট। অথচ ইন্টারপ্রেটার। ওকে যদি জিজ্ঞেস করা ও অনেকক্ষণ কিছু ইয়ে করার পরে জিজ্ঞেস করার পরে আমাকে বলে ইয়েস অথবা নো এবং সবকিছুতে গিভ মি মানি। এবং ও আবার ইউয়ান নেবে না, ও আবার ডলার নেবে। একদিন ওকে অনেক কিছু করে বোঝাচ্ছি আমি যে আমার একটু গরম জল লাগবে। আমি প্রাণপণ ইংলিশে ওকে বলেছি ওয়াটার, হট ওয়াটার, নেহাতি নেপালিতে তাতো পানি। ও অনেকক্ষণ বোঝার পরে ঘাড় পান নাড়িয়ে ইয়েস, ইয়েস, ইয়েস বলে কিছুক্ষণ পরে এলো একটা মস্ত বড় টাওয়েল নিয়ে। ম্যান হোয়াটস গোয়িং। তো এই হচ্ছে চীন এবং চাইনিজ খাবার ২য় দিনের পর থেকে ৩য় দিন আমার অথেন্টিক চাইনিজ ফুড। এবং আমাদের ওরা জিজ্ঞেস করেছিল, "তোমরা কি খাবার খাবে?" আমরা বলেছিলাম অথেন্টিক চাইনিজ ফুড। ওরা বলেছিল, "আমাদের ইন্ডিয়ান আমরা যেতে পারব না। চাইনিজরা কন্টিনেন্টাল।" এবার আমরা কি? আমরা ট্যাংরা, ধর্মতলার মোড়, পাড়ার পাঁচুদার রোলের দোকানে চাইনিজ খেতে অভ্যস্ত। অথেন্টিক চাইনিজ খাও। ৩য় দিনের পর থেকে আর মুখে তুলতে পারছিল না। চীনে একটা খুব খারাপ তিব্বতের একটা খুব খারাপ কালচার আছে।
মানে এটা আমাদের কাছে খুব ডেঞ্জারাস। গণ টয়লেট, টয়লেট কালচার। গণ টয়লেট। আমি যেখানে টয়লেট করতে গেছি সেটা একটা বিশাল বড় হল, কিউবিকল করা, তোমার মাথাটা বেরিয়ে থাকবে। তুমি যে কোমরে বসবে সেই কোমরটা সেই সময় বোতাম কোমর, মানে গরম জল, ঠান্ডা জল, ভেপর লাইক দ্যাট বেরোবে। আমি বসেছি, আমার সামনে দুটো মানুষ বসে আছেন, ঠিক আছে। করা যায়, কিছুক্ষণ পরে কাঠের মেঝে খটখট, খটখট আওয়াজ। একজন ভদ্রমহিলা ঢুকলেন, দেখলাম যে উল্টো দিকে ব্যাংক অফ চায়না কিছুক্ষণ আগে যার কাছে আমি ডলার ভেঙে ইউয়ান করেছি তিনি ঢুকলেন। তিনি বসে স্মার্টলি কিউবিকলে বসে পড়লেন। আমার ধরনী দ্বিধা হওয়া। ১০-১২ ঘন্টা বাইক চালাবার পরে কেউ যদি টয়লেটে আসে, ওয়াশরুমে আসে, তার সব রকম নিডের জন্য, তখন যদি ওখানে একজন মহিলা ঢুকে পড়ছিল, ও কিন্তু স্মার্টলি ঢুকে বাকিদের সঙ্গে গল্প করছে। এবং দ্যাট থিং ক্যারিড অন অ্যান্ড ক্যারিড অন। এবং একটা মজার জিনিস, সেটা হচ্ছে আমার এক বন্ধু আমার সঙ্গে গেছিল, সৈয়দ সানাউল্লাহ। টুনু, টুনু না? একদম যাকে বলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া মুসলিম, ধার্মিক ধর্মপ্রাণ মুসলিম। ওর টেকনোলজিক্যাল নো হাউটা এত ভালো ভাবা যায় না। এবার টুনুর কাছে এগুলো কিন্তু সহি নয়। টুনু আর আমি প্ল্যান করলাম যে ভোরবেলায় যাবো। তখন তো কেউ আসবে না, মানে সূর্য বলে আমিও নামাজটা পড়ে নেবো তো। এবারে আমি যখন ঘুম থেকে উঠতাম, ও নামাজে বসতাম, আমি বাথরুমে এসে ওকে পাঠিয়ে দিতাম। এবার এরকম একদিন হয়েছে, সিগাৎসে বলে একটা শহরে। সিগাৎসেতে এবং বেশ বড় রিসর্ট। টুনু গেল, কিছুক্ষণ পরে টুনু চলে এলো, এসে আমাকে বাছা, বাছা গালি। কি হলো? রেগে গেছিস কেন? বলে, জানিস ওখানে আরেকজন মহিলা এসেছিলেন। আরে এই রে, কেন কি হলো? আমি তো উঠে চলে এসেছি। সে আমাকে বলল যে, তুমি চলে এসছো, তুমি এখান থেকে উঠে যাচ্ছ, তো আমার অপমান হচ্ছে। আমি বললাম, ও কোন ভাষা তোকে বললো? বললো যে চিংচাং, ওদের যে ভাষা। আমি, তুই কি করে বুঝলি? বলে, বাবা মহিলা বলছে, ওদের বলার ধরন সব এক হয়। আমি আবার বুঝাই, মহিলাদের থেকে খবর চেয়ে বলছি। টুনুরা বুঝে গেল যে মহিলারা মানে রেগে গিয়ে কি কথা বলতে পারে। আমি অন্তত জীবনে ১৫ থেকে ২০ বার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। কিন্তু আপনার যদি মাথা ঠান্ডা থাকে, আপনার যদি পরিস্থিতি ইভ্যালুয়েট করার ক্ষমতা থাকে, আপনি সারভাইভ করবেন। এরকম একটা অভিজ্ঞতা বলুন না আপনার। গঙ্গোত্রী 2 এক্সপেডিশন করেছিলাম ইউথ হোস্টেল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার সঙ্গে। সামিট করেছিলাম। সামিট করে ফেরার সময় সামিট ক্যাম্পে হোয়াইট আউট হয়ে যায়। হোয়াইট আউট হচ্ছে ডেন্স মেঘ চলে আসে, এবং হোয়াইট আউট হলে তুমি আর আমি যে ডিস্টেন্সে বসে আছি, এই ডিস্টেন্সেও কিছু দেখাই যাবে না। প্রায় ৮-১০ ঘন্টার হোয়াইট আউট ছিল। আমরা ওই প্রচন্ড ভয়ঙ্কর স্নোফল, ভয়ঙ্কর। প্রায় ১৯,০০০ ফিট হাইটে আমরা বরফের মধ্যে কেভ করে বসেছিলাম। হঠাৎ করে, মানে এরকম আমি কোনদিনও দেখিনি, এক লহমাতে, তখন বাজে দুপুর ১২টা, সাড়ে ১২টা, একটা হাওয়া এলো। মুহূর্তের মধ্যে মেঘটা না করে স্ট্যাগ হয়ে দাঁড়িয়ে ছিল, নড়ছিল না। আর ওই মেঘটা থেকে ক্রমাগত ঝরিয়ে যাচ্ছে আমাদের উপরে। ও সরে গেল। আর সূর্য তার বিকিরণ বরফের উপর হলো। রিফ্লেকশন হলো। আমি আগুনের মতো, আগুনের গোলার মতো রিফ্লেকশন বরফে। আমিও অন্ধ হয়ে গেলাম স্পটে। পুরো মুখ পুড়ে গেল আমার। আমার এই দেহকে নামাতে তো চোখে দেখতে পাচ্ছিল 90% ব্লাইন্ড হয়ে গেছি। সব ছায়া, ছায়া। তারপরে ওয়াকি-টকিতে খবর হলো, কপাল ভালো ওয়াকি-টকির ব্যাটারি নষ্ট হয়নি। আ আমাকে নামাবার জন্য ৮ জন যতটা পারে সম্ভব উঠে এলো। যে ৪ জন আমরা একসাথে ছিলাম, সেই ৪ জন আমাকে কোন রকমে গ্লিসেটিং করে নামালো। তারপরে আমাকে য যতটা যেখান থেকে স্ট্রেচার করা যায়, সেইখান থেকে স্ট্রেচার করে নামানো হলো। পাহাড়ে খাড়া দেয়ালে তো স্ট্রেচার হয় না।
তারপরে আমাকে উত্তরকাশী নিয়ে যাওয়া হয় 4 দিনের প্রচেষ্টায়। চিকিৎসা চলে 8-10 দিন ধরে। যখন আমার মুখের সমস্ত কিছু খুলে দেয়, আমি আমার নিজের মুখের মধ্যে ঘা হয়ে গেছে। চোখে ভালো করে দেখতে পাচ্ছিলাম না। তো শিখেছিলাম। কারণ এটা আমার ভুল ছিল। কারণ আমাদের ট্রেনিং এ বলা হয়, যত অল্টিটিউড এ থাকো না কেন, তাঁবুর বাইরে যদি থাকো, সানগ্লাসটা কিন্তু মুখের কাছে রাখবে। আমার সানগ্লাস ভিতরে ছিল এবং আমরা তাঁবুতে ছিলাম না। আমরা কেভ কেটেছিলাম। সানগ্লাসটা হাতের কাছে রাখা উচিত ছিল। I violated my training. মানে বাড়িতে যখন আসি মা চিনতে পারেনি। সেই ঘা মুখের উপর প্রায় ৫-৬ মাস ছিল। কোনো জঙ্গলের মধ্যে বন্যজন্তুর দ্বারা কোনো রকম এ না, আক্রমণ হয়নি। কারণ না কিন্তু আমি করা মুখোমুখি লেপার্ড পেয়েছি হিমাচলে। আমি মুখোমুখি হাতির পাল পেয়েছি। আ সেটা নেপালের তরাইতে। কিন্তু আমার যেটা খুব সাংঘাতিক অভিজ্ঞতা, বন্যপ্রাণী নিয়ে যেটা সত্যি গা ছমছমে, সেটা কিন্তু আফ্রিকা। মাসাই মারাতে ২ টো নদী আছে। যেটা বিখ্যাত সেটা হচ্ছে মারা রিভার। সবাই তার নামে মাসাই মারা। আরেকটা হচ্ছে ওলাকরক। ওলা ওলাকরক। ওলা করো। এই গল্প নিয়ে গতকাল আমি ফ্যামিলিতে আলোচনা করছিলাম। আমরা যেখানে ছিলাম, আচ্ছা, আফ্রিকাতে কিন্তু সবচেয়ে ডেঞ্জারাস প্রাণী যার দ্বারা সবচেয়ে বেশি মানুষ মারা যায়, নাম্বার 1 হচ্ছে মশা। মশা। ২ নম্বরে হিপো। তো মশাকে তো আমরা ভয় পাই না। আর হিপোর ব্যাপারটা হচ্ছে, হিপো কিন্তু মানুষকে খাবার জন্য, যদিও হিপো আ একদমই হার্বিভোরাস নয়, হিপো আমিষ খায়। কিন্তু মানুষকে খাবার জন্য হিপো মানে না। হিপো এতটা জায়গা নিয়ে বাইট করে না, যতক্ষণে তুমি হাসপাতালে যাবে, তুমি রক্তক্ষরণ হয়, তুমি মরে যাবে। নাও, আমি যেখানে ছিলাম, যে ক্যাম্পের মধ্যে মাসাই মারার মধ্যে, সেটা ওরাকরক মণি থেকে খুব বেশি হলে ১০০ মিটার দূরে আমার ক্যাম্প। এবং আমাদের যেটা মূল ক্যাম্প, যেখানে আ সেই ক্যাম্পের রিসেপশন, ওয়াইফাই, ডাইনিং হল ইত্যাদি আছে, সেখান থেকে আমাদের যখন হেঁটে, হেঁটে এক মাসাই রক্ষী, তার হাতে বিশাল বড় ম্যাচেটি আর বিশাল বড় টর্চ। ম্যাচেটি মানে ছুরি ওদের যেটা। এটা কাইন্ড অফ শর্ট তলোয়ার। গ্রিকদের যেমন শর্ট তলোয়ার হতো, সেরকম। উম সে আমাদের সঙ্গে আমার যেটা আ ইয়ে আমাদের নিয়ে যায় আমাদের ক্যাম্পের মধ্যে এবং ঢুকিয়ে দিয়ে আমাদের বলে, এবং সেখান থেকে ক্যাম্পটা প্রায় হেঁটে ১০ মিনিট। এবং সে আমাদের বলে, প্রয়োজন না হলে, ডায়ার সিকোয়েন্স না হলে ক্যাম্পের বাইরে আসবেন না। ক্যাম্পের মধ্যেই আপনি নিরাপদ। আর রাতে যে আলো জ্বলছে, সোলার আলো, ও যদি নিজে না নিভে যায়, আপনি আলো নেভাবেন না। বেল আছে, টিং টং বেল, বাজাবেন এমার্জেন্সি ছাড়া। এমার্জেন্সি হলে, কারণ সবকিছু আপনার এই ক্যাম্পের মধ্যে আছে। ওই ক্যাম্পে আমরা ৪ জন। এবার সারাদিনের এক্সপেরিয়েন্স শেয়ার করে, ক্যামেরা সেট করে, আপলোড ডাউনলোড করে শুয়েছি। এবার আমার যে খাটই বলবো, কারণ সেই আগেকার দিনে যে পালঙ্ক হতো না? সেরকম মাসাই টাইপের, মাসাইদের মতো। এটা মাসাইদের স্পেসিফিক পালঙ্ক ওটা। সেরকম একটা খাটে আমি শুয়েছি। পিছনে ক্যাম্বিসের ওয়াল, মানে তাঁবুটা তো ক্যাম্বিসের তাঁবু। পিছন থেকে একটা আওয়াজ আসছে, ওয়াম, ওয়াম, ওয়াম। এবং আমি বুঝতে পারছি আমার ক্যাম্বিসের ওয়ালটা নড়ছে। সামওয়ান ইজ পুশিং। এবং আওয়াজটা না খুব গাম্ভীর্যপূর্ণ, মানে ডেসিবেলটা প্রচুর। তীক্ষ্ণ নয়। বুঝতে পেরেছি। মানে বেশ, যাকে বলে মোটা-সোটা আওয়াজ। তারপরে আওয়াজটা কিছুক্ষণ পরে সয়ে গেল, কিন্তু সারারাত ধরে চলল। চলেছে সারারাত? হ্যাঁ। তো সকালবেলা উঠে আমাদের যিনি ম্যানেজার ছিলেন জন, তাকে জিজ্ঞেস করলাম, সরি, ওর নাম ছিল জোসেফ। জন ছিল আমাদের ড্রাইভার। "জোসেফ, what happened? What was the"
What was that sound like? I don't know, like this. Wow, wow. বলে বডিতে হিপো দল আছে, ওদের মিটিং টাইম রাত্রিবেলা তোমার ক্যাম্পের পাশে মিটিং করছিল। আরে মানে আরে ওটা ধাক্কা পাচ্ছিল তাঁবুর মধ্যে। যে ওটা আনন্দটা ঘুরছিল ওখান থেকে। মানে কারো আনন্দ মানে আর কারো নিরানন্দ গোছের ব্যাপার। কারণ হিপোর সঙ্গে আমার তো খুব একটা ভালোবাসা নেই। কারণ আমি জানি যে হিপো কামড়ালে তুমি শেষ। হাসপাতাল ওখান থেকে নরক পৌঁছতে ৩ থেকে ৪ ঘন্টা। শেষ তুমি। এই দাঁতটাই তো এত হ্যাঁ, পরের দিন সকালবেলা, পরের দিন রাত্রিবেলা এক গল্প। আমি দেখলাম খাট চেঞ্জ করে কোনো লাভ হবে না। আর ও যদি ঠেলে-টুলে ঢুকে যায়, তো এই খাট অব্দি পৌঁছে যাবে। তার চেয়ে বাপু আমি এখানেই থাকি। ও যেটা করছে সেটাই এনজয় করি কান দিয়ে। তো রাত্রিবেলা হিপো মেট করছে আমার থেকে ৫ ফুট দূরে। আমি জানি না আমার মধ্যে কতটা সাহস আছে। হয় আমি বোকা, নয় আমার মধ্যে কোনো অনুভূতি নেই যে আমি ওখানে ৪ টে রাত কাটিয়ে গেলাম ওই আওয়াজটা নিয়ে। প্রতি রাত্রেই আওয়াজটা প্রতি রাতে। ওটা ওদের মিটিং টাইম, মিটিং সেশন এবং ওই নদীতে ওলা করে খেয়ে ওরা থাকে। এবং আমাদের ক্যাম্পটা ওদের বিচরণ ক্ষেত্র। শুধু তাই নয়, আমাদের ক্যাম্পটা যেখানে ছিল, সেই ক্যাম্পটাতে একটা প্রাইড অফ লায়ন ছিল। ১৩ টা সিংহ একটা দল। আমরা যেখানে সকালে বসে ব্রেকফাস্ট করতাম, আমরা ব্রেকফাস্ট করে চলে যাবার পরে আমরা তো গাড়িতে করে বেরিয়ে যেতাম। ওরা ওখানে এসে বসে ঝিমুনি খেত গাছের তলায়। যেখানে আপনারা ব্রেকফাস্ট করতেন সেখানে ওরা ঝিমুনি করত, ঝিমুনি। আফ্রিকাটা অসাধারণ জায়গা। আমি আম্বরসলিতে ব্ল্যাক মাম্বা পেয়েছি, ব্ল্যাক মাম্বার ছবি তুলেছি। এবং সেই ব্ল্যাক মাম্বা আমাকে পোজও দিয়েছে জানি না এবং সেটি ফিমেল ছিল। ব্ল্যাক মাম্বা ফিমেল। জানি না সে কোনো কারণে আমাকে দেখে তো ভালো লেগেছিল কিনা, সে পোজ-টোজ দিয়ে চলে গিয়েছিল। মানে সেই ছবিটা আমার এই মুহূর্তে আমার কাছে নেই। আ কিলিমানজারোর ব্যাকড্রপে ব্ল্যাক মাম্বার সিম্পলি এর মধ্যে দাঁড়িয়ে আছে। আমি এবং ওটা ছবিটা আমি তুলেছিলাম পুরো শুয়ে পড়ে। কিন্তু ব্ল্যাক মাম্বা তো প্রচন্ড ভেনামাস, ভয়ংকর ভেনামাস। ভীষণভাবে। কোনো ওসব মানুষকে অ্যাটাক করে না ওরা। ওরা ভালো, ওরা অনেক ভালো। ওরা আত্মরক্ষার জন্য অ্যাটাক করে। অথবা ওদের সন্তানকে তুমি যদি কিছু করো ওরা তোমাকে অ্যাটাক করবে। আদারওয়াইজ করবে না। তুমি ওর থেকে রিজনেবল ডিসট্যান্স রাখো, করবে না। আফ্রিকার আর কোনো ভয়ংকর অভিজ্ঞতা? আফ্রিকার হাতি তো এবার আমি এবার একটা তুমি ডাকাতির কথা বলছিলে না? হ্যাঁ, আমি তোমার একটা ডাকাতির গল্প বলি। আমি কিন্তু আফ্রিকাতে আমি মোম্বাসা চলে গিয়েছিলাম ট্রেনে করে। আমার হাতে ৩ দিন এক্সট্রা ছিল। আমি টোটাল ৩ বার গেছি। আমার হাতে ৩ দিন এক্সট্রা ছিল। মোম্বাসা থেকে আমি একজনের বাইক নিয়ে আমি নাইরোবি অব্দি চালিয়ে এসেছিল। অনেকটা রাস্তা। ওখানে পথে তুমি কিছুক্ষণ আগে আমাকে সাবোর কথা বলছিলে না? পাবো হ্যাঁ। ওই সাবোর একটু কাছে নাইকাসা বলে একটা শহর পড়ে। এবার আমার পকেটে তো ডলার। আমি যেটা কেনিয়ান শিলিং আমার কাছে কম ছিল। আমি ডলার দিয়ে আ পেমেন্ট করার চেষ্টা করেছিলাম। ওরা নেয়নি যদিও। তো তারপর যাই হোক শিলিং দিয়েই আমি খুব কম পেট্রোল নিয়ে বেরিয়ে আসি। আমাকে কেউ দেখেছিল আমার পকেটে ডলার আছে। ওই পেট্রোল পাম্প থেকে ছাড়িয়ে বেরোবার প্রায় ৩-৪ কিলোমিটার পরে ৮-৯ টি ইয়ং ছিল, বেশি বয়স না। ১৮-১৯ তারা রাস্তায় বসেছিল। তারা আমাকে দেখে উঠে আসে। উঠে এসে বলে, দাঁড় করায় আমাকে। আমি বলি যে, "হোয়াট হ্যাপেন্ড?" ওদের বলি জাম্বো। ওদের যেটা হ্যালো। মানি, জাম্বো জাম্বো। মানি, গিভ মানি। এবং ওরা আমাকে ঘিরে দাঁড়িয়ে আছে। হাতে লম্বা, লম্বা লাঠি। মাসাই তারা। মাসাই ছেলেরা? হ্যাঁ, মাসাই। কিন্তু মাসাই ড্রেস পরে না। অ্যাটায়ার দেখলে বোঝা যাবে প্যান্ট শার্ট পরে গেছে যে ওরা মাসাই। ওদের যে টিপিক্যাল ফিচারটা, মাসাইদের যে ফিচারটা সেই ফিচার ওদের। ৬ ফুটের উপর লম্বা,
বোচা নাক, এই জায়গাগুলো ছুঁচলো। আহ আমি না এবার একটা জিনিস আমার চাবিটা টানাটানি করছে। আমি চাবিটা নিয়ে খুলে দিয়েছি। হাতে রেখে দিয়েছি। কিছুক্ষণ পরে বলছে যে, "মানি, মানি।" আমি বললাম, "ওকে মানি। I will give you money. I will do candy first." বলে আমি ওদের প্রত্যেকে একটা করে ক্যান্ডি দিয়েছি। ওরা দেখো ছেলেগুলো কিন্তু বেসিক্যালি গরিব। এবার আমার ক্যান্ডি ছিল Eclairs, Cadbury's Eclairs দেখেনি ওরা। ওরা যখন খুলে খাওয়া শুরু করেছে, এবার খেতে গিয়ে আমি দেখছি একটি ছেলে এইখানে আগ্নেয়াস্ত্র। ঠিক আছে? জামার বোতাম ছেঁড়া, কিন্তু এখানে আগ্নেয়াস্ত্র। আমি চাবিটা বার করেছি, খুলেছি, অন করেছি, ফুল স্পিড ওখান থেকে বেরিয়ে চলে গেছি যাতে ওরা আমাকে আর ধরতে না পারে। ওরা চিৎকার করছে। বাট I was certain যে ওরা ডাকাত ছিল। মানে আফ্রিকাতে ডাকাতের হাতে পড়েছে। আফ্রিকাতে ডাকাতের হাতে পড়েছি। এবং সেটা আমি রিপোর্ট করি পরবর্তী পুলিশ স্টেশনে। কিন্তু তারা আমার মানে রিপোর্টটা নেয়নি। আমি লিখিত রিপোর্ট করতে যাই। ওরা শুনে আমাদের বলে, "You go, the police is on the road. No problem." নেয়নি। তিব্বতেও তো এরকম ডাকাতি শুনেছি, মানে মেবি ওয়ান্স আপন এ টাইম ইট ওয়াজ। তিব্বতে ডাকাতি, প্রথম কথা হচ্ছে যে তিব্বতীরা ভীষণভাবে শান্তিপ্রিয় মানুষ। ২ নম্বর তিব্বতের যেটা অ্যাডমিনিস্ট্রেশন না, সেটা মেইনলি হান চাইনিজদের আন্ডারে। হান চাইনিজ মানে আমাদের যেমন ভারতবর্ষে বিভিন্ন এথনিক গ্রুপ আছে না? সেরকম চায়নাতেও আছে। হান চাইনিজ, আমাদের যেমন ইন্ডিয়ান বলে কোনো ল্যাঙ্গুয়েজ নেই, ঠিক সেরকম চাইনিজ বলে কোনো ল্যাঙ্গুয়েজ নেই। আমাদের যেমন হিন্দি মোটামুটি একটা সংযোগকারী কথ্য ভাষা, ওখানে সংযোগকারী কথ্য ভাষা চায়নাতে ম্যান্ডারিন। ম্যান্ডারিন যারা বলে, যাদের মাদার টাং ম্যান্ডারিন, তারা হচ্ছে হান চাইনিজ। এরা মেইনলি চায়নার পূব দিকে থাকে। এরা চায়নার বর্ধিষ্ণু অঞ্চল। এবং I am sorry to say that চায়নাতে তো চায়না তিব্বতে তা আধিপত্যবাদ চালাচ্ছে। ঔপনিবেশিক তিব্বতীদের নিজেদের স্বাধীন মনে করে। করে না। মনে করে ইটস এ ডিফারেন্ট কান্ট্রি। তিব্বতীরা তাই মনে করে। তো এবং ওদের ওখানে যে সম্পূর্ণভাবে যেটা আছে সেটা হচ্ছে অপারেশন ওভার দ্য টিবেটানস। যার জন্য চান্স পেলে তিবেটানরা কালিম্পং পাহাড় পেরিয়ে এখানে কালিম্পং বা লাদাখে ঢুকে যাচ্ছে বা অরুণাচলে ঢুকে যাচ্ছে। এবং ওরা তাই চায়। যত বেশি বেরিয়ে যাক তত ওদের ভালো। তো তিব্বতীরা এই জিনিস করবে না। আর চাইনিজ অ্যাডমিনিস্ট্রেশন ইজ ভেরি, ভেরি টাফ। স্ট্রিক্ট। নিশ্চয়ই ডাকাতি হয়, নিশ্চয়ই চুরি হয়। এটা তো হতে পারে না। যে দেশে দারিদ্র্য আছে, চায়নাতে দারিদ্র্য আছে, সেখানে থাকবেই, চুরি ছিনতাই থাকবেই। কিন্তু মানে একা মানুষকে পেয়ে ওই টু হুইলারে পেয়ে তাদের জুলুম করা এইসবগুলো নেই। দেখো আমি তো একা যাইনি তিব্বতে মোটরসাইকেল নিয়ে। গ্রুপ প্রেজেন্টেড। আমরা ৮ জন মোটরসাইকেল চালাচ্ছি। আমাদের অনেক আগে একটা ডংফেং ট্রাক যাচ্ছে, যেটা পরিষ্কার হয়ে যাচ্ছে, এই ট্রাকটা আমাদের সঙ্গে চলছে। এরকম একটা ক্যাভালকেডকে কে ডিস্টার্ব করবে? হ্যাঁ। এরকম ক্যাভালকেডকে কেউ ডিস্টার্ব করবে না। তাছাড়া আমরা ইন অ্যান এভারেজ ১২,০০০ ফিট অল্টিটিউডে, যেটা পামির প্লেটো, টিবেটিয়ান হাইল্যান্ডস, তার উপর দিয়ে যাচ্ছি। ওখানে তো কোনোভাবেই মানে কেউ ডাকাতি করতে আসবে না। রাস্তায় একদম না মানে খুব খারাপ, খারাপ রাস্তা। আর আপনার যে অনেক খারাপ। মানে আমি ২০০০ সালের কথা বলছি। ওদের রাস্তা নয়, ওটাকে কেউ রাস্তা বলে না। 4x4 গাড়ি যাবে, গটর, 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 গটর করতে, করতে। সাধারণ গাড়ি যেতে পারবে না, তলা ভেঙে যাবে। আপনার যে রেকর্ড আছে, ওয়ার্ল্ড রেকর্ড আছে, সেটা তো ওই চাইনিজ বেস ক্যাম্পে এটা হচ্ছে এভারেস্ট বেস ক্যাম্পে ওটা হচ্ছে বেসিক্যালি ১ম কোনো মানুষ এভারেস্ট বেস ক্যাম্পে মোটরসাইকেল নিয়ে পৌঁছলো। তারপর থেকে আ বিশেষত বেইজিং অলিম্পিকের পরে যখন রাস্তা পাকা হয়ে যায়, প্রচুর মানুষ গেছেন। মানে বেস ক্যাম্প অব্দি রাস্তা পাকা করে দিয়েছে। চায়না গত ২০ বছরে যেখানে চলে গেছে, ভাবার না। মানে আমরা ভাবতে পারবো না। ওদের একটা খুব ছোট শহর,
আমাদের মুম্বাইকে ফিউচারে ফেলে দেবে আধুনিকতায়। আমাদের সবচেয়ে আধুনিক শহর এখনো মুম্বাই। আধুনিকতায় পিছনে ফেলে দেবে। আর এমনিতে আর কি এতে আছে আপনার রেকর্ড? আর সেই সময় 19,000 ফিটের ব্যারিয়ার মোটরসাইকেলে ভাঙাটা স্বপ্ন ছিল। তো একজন ব্রিটিশ 18,900 ফিট উঠে, এটা 2007 সালের কথা কিন্তু। আম ১ম এই ব্যারিয়ারটা ভাঙে। আ সে 18,700 বা 800 অব্দি যায়। আমরা ১ম মানুষ যারা মোটরসাইকেল নিয়ে 6000 মিটার উচ্চতার ব্যারিয়ারকে টপকাই। কোথায় এটা কোন জায়গায়? এটা লাদাখে চ্যানচেন্য বলে একটা মাউন্টেন রেঞ্জ আছে। আমি খুব দুঃখের সঙ্গে মানে বলতে বাধ্য হচ্ছি, বর্তমানে এটি চাইনিজ দখলদারিতে চলে গেছে। আচ্ছা, মানে চীনের এতে। এই লাস্ট যে চাইনিজ অ্যাগ্রেশন হয়েছে, এটা এখন চাইনিজ দখলদারিতে আছে। এবারে এটা হচ্ছে মার্সেমি ক্লা বলে একটি পাস আছে। সেখান থেকে রিজ খাড়া উপর দিকে উঠে গেছে। সেই রিজ বরাবর আমরা ড্রাইভ করেছিলাম। ডেফিনিটলি রাস্তা ছিল না। রাস্তা তো মিল ট্র্যাক যেরকম হয়। there was no track after all. আমরা কি করি? আমরা যখন এটা করি, সেটা হচ্ছে we used to make our own road. একটা আমাদের ওই জন্য সময় লাগে। আমাদের ১০০ মিটার যেতে সময় লাগে ১ দিন। পাথর সরিয়ে, ছোট একটা টায়ার বেঁধবার মতো ট্র্যাক বানিয়ে, হ্যাঁ? এইভাবে আমরা মুভ করি। এবং আমাদের যখন এই মুভমেন্টটা হয়, মানে আমি তোমাকে একটা এক্সাম্পল দিই। তুমি যখন ফুটবল খেলছো, ১১ জনের টিম, আ জিতলে পয়েন্ট? ৩ পয়েন্ট। তুমি যদি ১ গোলে যেত, ৩ পয়েন্ট। তুমি যদি ২৫ গোলে যেত, ৩ পয়েন্ট। আমরা ধরো ৪ টে বা ৬ টা মোটরসাইকেল দিয়ে গেলাম। কিন্তু আমরা মুভমেন্ট করে কি হয়, ধরো আমার আঙ্গুলের যে করগুলো আছে, এটা বেস ক্যাম্প। আমি ৪ টা মোটরসাইকেল নিয়ে গেছি। আমি বেস ক্যাম্পে একটা মোটরসাইকেল রেখে দেবো। এটাকে আমার ক্যাম্প 1। এই ক্যাম্প 1 এ আমি ৩ টা মোটরসাইকেল নিয়ে যাবো। এখানে আমি একটা মোটরসাইকেল রেখে দেবো। ক্যাম্প 2 তে আমি ২ টা মোটরসাইকেল নিয়ে যাবো। ক্যাম্প ক্যাম্প 2 বা সামিট ক্যাম্পে আমি ২ টা মোটরসাইকেল নিয়ে যাবো, একটা রেখে দেবো। 90 এগুলো কিন্তু ফ্রেশ। এখানে একটা ফ্রেশ, এখানে একটা ফ্রেশ, এখানে একটা ফ্রেশ। লাস্টলি ক্যাম্প 1 থেকে আমি সামিট ক্যাম্প থেকে সাবমিট করবো, যেটা আমার টার্গেট যে অল্টিটিউডটা, ওটা আমি একটা মোটরসাইকেল নিয়ে যাবো। এবং there will be multiple rider and multiple rider, মানে আমি ক্লান্ত হলে তুমি, তুমি ক্লান্ত হলে ইনি। এবং পর্বতারোহণে যেটা হয়, তুমি দেখবে যে সেফটি রোপ দেওয়া হয়। আমরা কিন্তু কেউ দড়ি বেয়ে উঠি না। দড়িটা আমাদের সেফটির জন্য থাকে, যাতে আমরা পড়ে না যাই। আমরা 3 পয়েন্ট ক্লাইম্বিং করে উঠি। হাতে আইস অ্যাক্স নিয়ে বরফ ভাঙতে, ভাঙতে, কাটতে, কাটতে বা খোল ধরে আমরা উঠি। দড়ি ধরে যে ওঠাটা যেটা দেখায়, সেটা একদম অবৈজ্ঞানিক এবং মানে ভুলভাল। দড়ি ধরে কেউ পাহাড়ে ওঠে না। তাহলে আমি যদি পাহাড়ে উঠতে গেলে আমি যদি কোমরে একটা দড়ি পড়তে পারি আমার সেফটির জন্য, তাহলে কেন আমি যখন মোটরসাইকেল দিয়ে পাহাড়ে উঠবো, আমি আমার মোটরসাইকেলকে, কারণ আমি তো 19,000 ফুট থেকে 20,000 ফুটে কষ্ট করে উঠলাম। ওখান থেকে আমি গড়িয়ে পড়ে যেতে পারি তো। রোপ আপ করেন নাকি? ইয়েস, আমরা গাড়িগুলোকে রোপ আপ করে দিই। যে গাড়িটা উঠছে, যেভাবে একজন মাউন্টেনিয়ারকে বিলে দেওয়া হয়, বিলে। মানে যাতে পড়ে না যায়, সাপোর্ট। আমরা আমাদের বাইককে বিলে দিই। যারা ইয়ে নন, ও রাইডার নন, সেই মুহূর্তে তারা সামনের থেকে বড় পাথর সরিয়ে দেয়। আইস অ্যাক্স দিয়ে বরফ কেটে একটা ট্র্যাক বানিয়ে দেয়। তো এটা এইখানে ড্রয়িং রুমে বসে সোফায় হেলান দিয়ে এটা শুনলে মনে হবে এটা কি এমন? কিন্তু ৬,০০০ মিটার উপরে ডেড জোনে দাঁড়িয়ে, যেখানে অক্সিজেন নেই, যেখানে তোমাকে মাথার উপরে বরফ পড়ছে, সেখানে রাস্তা তৈরি করা কি কঠিন জিনিস, যারা করেছে তারাই জানে। ডেফিনিটলি ওই সেখানে একটা ছোট পাথর সরাতেও কষ্ট হয়। তো এবার ওইজন্য আমাদের যেটা মুভমেন্ট হয়, হয়তো ১ কিলোমিটার আমরা মুভ করবো। ১ কিলোমিটার মানে হচ্ছে কত? ১,০০০ মিটার।
1000 মিটার মানে ওই 3500 ফুট। 1 তাই তো? এবার আমাদের কিন্তু এই 1 কিলোমিটার মুভ করতে, যেখানে আমাদের এখানে ল্যান্ডে সময় লাগবে 1 মিনিট, ওটা কিন্তু আমাদের ওই রাস্তা তৈরি করে যেতে, যেতে সময় লাগবে 3 দিন। বাট আমি ওই অল্টিটিউডটা রিচ করব। আমি রিচ করব। ২টো-৩টে জিনিস থাকলে আমি যেতে পারবো না। ১ নম্বর হচ্ছে ওভারহ্যাং থাকলে আমি যেতে পারবো না। ইটস নট পসিবল। ২ নম্বর বাঁকশুল থাকলে আমি যেতে পারবো না। কি? দেখবি বরফের থেকে খোঁচা, খোঁচা লম্বা, লম্বা হ্যাঁ? পিনাকল। বাঁকশুল। হ্যাঁ, পিনাকলস বলতে পারো। পিনাকলস আকৃতি, বাঁকশুল বলা হয়। ওগুলোর মধ্যে দিয়ে আমি আমার বাইক নিয়ে মুভ করতে পারবো না। এবার আমার কিন্তু একটা কৌণিক এলিভেশন প্রয়োজন। একটা 45 ডিগ্রির উপরে যদি এলিভেশন হয়ে যায় আমার বাইক উঠবে না। আমার একটা মিনিমাম এলিভেশন প্রয়োজন বা ম্যাক্সিমাম এলিভেশন এ আমি বাইক নিয়ে উঠতে পারবো না। সো যাওয়ার আগে কিন্তু আমরা এই এলিভেশন গুলোকে আ Google ম্যাপ, আ Google Earth এর প্রো ভার্শন এ ওখানে ট্রিগোনোমেট্রিতে মাপা যায় কোনটা কোন রেডিয়েন্ট এ আছে এক্সাক্টলি। সেই এজে রুটটা সেই হিসেবে আমাদের রুট তৈরি হয়। আমরা যে আমি তোমাকে যেটা কথা বলছি চামসের কাংলিতে আমরা ক্লাইম্ব করেছিলাম ২১,৫০০ ফুট। যেটা সেই সময় বাইক নিয়ে। বাইক নিয়ে ২০১৬ সালে। মানে অসম্ভবের পর্যায়ে ভাবা হয়েছিল। সেখানে এক চামসের কাংলির পিকটাকে যদি তুমি দেখো, চামসের কাংলির পিকটা একদম ঢাল, মানে কচ্ছপের পিঠের মতো। আমরা চামসের কাংলিকে বেছে নিয়েছিলাম। মানে সামিট করেছিলেন বাইক নিয়ে? না, চামসের কাংলির হাইট হচ্ছে ২১,৮৫০ ফিট। ২১,৫০০ পর ওখানে একটা বটল লেক আছে। বটল লেক মানে হচ্ছে কিছুটা ওভারহ্যাং। ওটা অসম্ভব। মানে আমার তো দরকার নেই। আমি ওখানে গেছি বাইক নিয়ে সর্বোচ্চ উচ্চতায় ওঠার জন্য। আগের যে রেকর্ড ছিল ২১,২০০ সেটাকে ভেঙে দিয়ে ২১,৫০০ এ চলে গেছি। আমার তো আর প্রয়োজন নেই। এবার ওইখানে বাইকটা রেখে নিয়ে আমরা ৩ জন সামিট করব। চামচার কামড়ের সামিট খুব ইজি। রাদার একটা ওয়াকিং পিক। ২১,৮০০ প্রায় ২২,০০০ এর কাছাকাছি, বাট ওয়াকিং পিক। তুমি যদি কখনো সোমবরলি লেকে যাও, পোদ্দার গ্রাম থেকে সামনেই চামচের কাংলি পিক। এবং আমি এখনো তোমার থ্রু দিয়ে আমি ধন্যবাদ জানাই ইন্ডিয়ান আর্মিকে। ইন্ডিয়ান আর্মি আমার পাশে না থাকলে ওই অভিযানটা হয় না। এবং টু বি ভেরি ফ্র্যাঙ্ক, আমি আজ অব্দি যা কিছু করেছি ভারতবর্ষের মধ্যে অন দ্য এরিয়া অফ অ্যাকশন আমাকে হেল্প করেছে ইন্ডিয়ান আর্মি আর আইটিবিপি। আইটিবিপি। আইটিবিপি এই কারণে, কারণ আমার এরিয়া অফ অ্যাকশনটা মূলত চাইনা, মানে চীন সীমান্তে, যেখানে আইটিবিপি ম্যান করে। পাহাড় কা সাথ দূর ওরা। আই এম গ্রেটফুল টু দেম। আচ্ছা, এবার একটুখানি আফ্রিকাতে তো আপনার ৩ বার গেছেন বললেন। হাতির কোনো অভিজ্ঞতা হয়েছে? আফ্রিকান হাতি কি ইন্ডিয়ান এলিফ্যান্টের থেকে তো হাইটে অনেকটা বেশি, আমি শুনেছি যেটা। হাতির এইবারে একটা দুর্দান্ত অভিজ্ঞতা হয়েছে। হাতি আমি আমুসানকে আমাদের সামনে ৫-৬টা সিংহ, তারা ওই আসলে সিংহ যখন বিশ্রাম করে না, মানে যেকোনো সিংহ বা বাঘ, তারা যখন বিশ্রাম করে তাদের স্টাইলটা খুব আদুরে হয়। সেই ৪ হাত পা তুলে দিয়ে পেট বার করে, তখন তাদের মনে হয় না তারা এতটা হিংস্র বলে। ঠিক আছে? এবারে আমাদের সামনে একটা সিংহ বসে আছে। একদল আরকি। আমরা আমাদের বাঁদিকে। আর আমাদের সবাই গাড়ির মধ্যে যে ৬ জন আমরা ছিলাম, ওই সিংহগুলোকে দেখার জন্য উদগ্রীব। আমার খুব বোরিং লাগছে। কারণ আমি যে গাড়িটাতে বসেছিলাম, যে আমার সঙ্গে বাকি যে ৫ জন ছিলেন, তারা সবাই ১ম বার আফ্রিকা। আর ওরকম শোয়া সিংহ আমার কাছে মানে অনেক আমি দেখেছি। আর ওটা ছবি তোলার জন্য ভালো ইয়ে নয়। শ্যাডোর মধ্যে আছে, গ্রাসল্যান্ড এর মধ্যে আছে। হঠাৎ আমার মনে হলো যে আমার পিছনে কিছু একটা এসে দাঁড়িয়েছে। পিছনে কিছু একটা এসে দাঁড়িয়ে আছে চুপচাপ। আমি ঘুরলাম। আমি ঘুরে দেখি আমার সামনে একটা আলফা মেল টাস্কার দাঁড়িয়ে আছে। যার দাঁত মাটি ছুঁয়ে আছে।
আমার মুখ থেকে বেরিয়ে এলো, রে বাবা রে! আমি তোমাকে ছবিটা দেখাবো সেই টাস্কারটা। মাথা খারাপ করে দেওয়ার মতো ডাক্তার। একা। আলফা মেল এবং সে দেখবে এবং গ্রুপ এলিফ্যান্ট মানে গ্রুপ ছাড়া। একা হাতি খুব ডেঞ্জারাস। ডেঞ্জারাস। এবারে আমার যে ড্রাইভার ছিল এবারে, তার নামটা আমি ভুলে গেছি। তাকে আমি বললাম, টাস্কার। ও ঘুরলো, স্টার্ট করলো, ওখান থেকে বেরিয়ে চলে গেল। এবং ও রীতিমতো আমি দেখছি ও পা দিয়ে মাটিটাকে থাম্বাও করতে এসছে। মানে খুব ওটা ওই এলাকা। এবার আমরা বুঝতে পারছি না ওই থাম্বলটাকে যে করছে, সিংহগুলোকে করছে না আমাদের করছে। আমরা ওই ওখান থেকে ও ড্রাইভার বলে এখানে থাকাটা সুবিধা হবে না, ক্ষেপে আছে। চোখ দিয়ে জল পড়ছে। হাতির চোখ দিয়ে জল পড়া মানে হাতি ক্ষেপে আছে। একটা স্বপ্ন এখনো দেখি আমি। একবার দাদাগিরিতে গিয়েছিলাম। সৌরভ গাঙ্গুলী আমাকে বলেছিল, আপনার স্বপ্নে কি? আপনি তো খুব অ্যাম্বিশাস। দেখুন 10 বছর আগে গেছি। স্পেস ট্যুরিজম চালু হয়ে গেছে। সেই সময়ের কথা বলছি। এখন তো আরো বেশি করে হচ্ছে। ইলন মাস্ক তার পাঠাচ্ছে। তারপর ওই কি রিচার্ড কি যা ভার্জিন আটলান্টিক এয়ারলাইন্স তার নামটা জানি কি রিচার্ডসন নাম তো বলেই যাচ্ছে। তারা স্পেসে টুরিস্ট পাঠাচ্ছে। সো আমার খুব ইচ্ছা আছে, আমরা বাঙালিরা তো চাঁদের পাহাড় পরে অ্যাডভেঞ্চার শিখেছি। একটা দিন আসবে যে চাঁদের যেটা সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট হিউজেন্স, সেটাতে তেরঙ্গা উঠবে। এবং যদি কখনো কেউ বলে যে এই চাঁদের পাহাড়ে তেরঙ্গা উঠবে, এই মাউন্ট হিউজেন্স নামটা কেউ যদি বলে থাকে, তাহলে ওই লোকটা বলেছিল। আমি তো যেতে পারবো না, কিন্তু কেউ তো ভেবেছিল এটা করা সম্ভব। সেটাই। মাউন্ট হিউজেন্স আজ থেকে 20-25 বছর পরে বা 10 বছর পরে কোনো ছেলে, আমি যেমন গৌতম দাস স্লাইড দেখে উত্তেজিত হয়ে গিয়েছিলাম, পাগল হয়ে গিয়েছিলাম, আমি সাম আপ করছি তোমাকে এই বলে যে মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্পে যদি ট্রাক যেতে পারে, কেন মোটরসাইকেল যেতে পারবে না? ঠিক সেরকম ভাবে আমার এই কথাটা শুনে কেউ যদি কোনো ইয়ং ছেলে, কোনো কিশোর, কোনো যুবক যদি মনে করে যে স্পেস ট্রাভেল চালু হয়ে গেছে, মাউন্ট হিউজেন্স যেটা চাঁদের সর্বোচ্চ পাহাড়, যেখানে কেন আমি ক্লাইম্ব করতে পারবো না? অ্যাডভেঞ্চার না? অ্যাডভেঞ্চার আর সাহস দুটোই সংক্রামক। হুম। আমি চাই এই সংক্রমণটা ছড়িয়ে যাক। আপনার নেক্সট কি আ পরিকল্পনা কি আছে? নেক্সট পরিকল্পনা খুব মানে মিনসে পানসে গোছের ব্যাপার। আমার না এতদিনও রণথম্বরটা যাওয়া হয়নি। আমার রণথম্বর যাওয়ার খুব শখ, কিছুতে করে উঠতে পারছি না। আমার এক বন্ধু আছে সুব্রত দা। উনি ওয়াইল্ড লাইফ করেন। তিনি আমার কথা দিয়েছেন আমাকে রণথম্বর নিয়ে যাবেন। কিন্তু আমার সুযোগ সুবিধা হয়ে উঠছে না। আমার চাকরির প্রেশারে। আ বাঘ নিয়ে কোনো অভিজ্ঞতা বাঘ নিয়ে আমার দুর্দান্ত সব অভিজ্ঞতা আছে। সে ২-১ টা বলুন না। কোথায়? আমার ১ম রিভার্স ওয়াইল্ড লাইফ ট্রিপ সব্যসাচী চক্রবর্তীর সঙ্গে কানহাতে। সবকিছুরই যখন বেঞ্চমার্ক থাকে, ঠিক সেরকম ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফিতে বাঘের ছবি তোলাতে একটা বেঞ্চমার্ক ছিল হচ্ছে মুন্নার ছবি তোলা। মুন্না একটি রয়্যাল বেঙ্গল টাইগার, কানহাতে। কেন সে বেঞ্চমার্ক ছিল? খুব অদ্ভুতভাবে মুন্নার কপালে তুমি যদি গুগল সার্চ করো, মুন্না টাইগার অফ কানহা, ইংরেজিতে পরিষ্কার ক্যাট লেখা আছে, লোমের ফরমেশনটা এমন। একেকটা বাঘের তো একেক রকম টেক্সচার। ওর টেক্সচারটা না পুরো ক্যাট। ওর যদি তুমি প্রোফাইল পিকচার তোলো, ক্যাট। এবার আমরা বেরিয়েছি সকালবেলা। কারো অপদার্থতায় আমার ক্যাননের লেন্স ভেঙে, মাউন্ট থেকে ভেঙে লেন্স এক হাতে, বাকি বডি এক হাতে। আর আমার সঙ্গে ছোট্ট একটি মানে যাকে বলে পাত্তা না পাওয়ার মতো 1855 লেন্স, যেটা শুনে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার বা যেকোনো স্ট্যান্ডার্ড ফটোগ্রাফার হাসবে। 1855 কোনো লেন্স। চোখে জল চলে এসছে। সবাই সান্ত্বনা দিচ্ছে আমাকে।
এমন সময় গাইড বলছে, "এটা মুন্নার টেরিটরি, তোমরা একটু কম কথা বলো।" কিছু দূর গিয়ে দেখি একটা জায়গাতে একটা বিশাল বড় লিভার পড়ে আছে, নীলগাইয়ের লিভার। ও বলছে, "মুন্না কিল করেছে, মুন্না এখানেই বেরোবে।" এইবারে বাকিরা প্রত্যেকে তাদের কারোর কাছে 400, 600, তখন সেগুলো আমার কাছে স্বপ্ন ছিল ওই লেন্সগুলো। বিশাল, বিশাল লেন্স তারা সব বাগিয়ে বসে আছে। আর আমার একটা ছোট 18-55, আমি চুপ করে বসে আছি। চোখের জল ধরতে পারছি না যে ওটা হচ্ছে ৬ টা সাফারির ১ম সাফারি, ১ম দিন। আমার লেন্স ভেঙে গেছে। হঠাৎ আমি দেখছি যে আমার সামনে যে ঝোপ আমার থেকে খুব বেশি হলে ৭-৮ ফুট দূরে একটা কিছু উপর দিকে উঠে আছে লাঠির মতো। হলুদ কালো ডোরা কাটা। ওটা মুন্নার লেজ। মুন্নার লেজ তুলে ওখানে গাছের গাছ স্প্রে মার্কিং করছে, টেরিটরি মার্কিং। সামনে একটা ঝোপ আছে, তার জন্য ওকে দেখা যাচ্ছে না, লেজটা দেখা যাচ্ছে। আমার ১ম জঙ্গলে ওই রাজস্বিক রয়্যাল বেঙ্গল ভিউ। আমি না ক্ষেপে গেলাম। এবার মুন্না বেরোলাম, আমার মুখ দিয়ে বেরোলো বাঘ। আর আমার ওই ১৮-৫৫ লেসন বুঝতে পারছো? যে ওই ৮ ফুট ডিসট্যান্স এ দ্যাট ইস দ্য মোস্ট এফেক্টিভ লেন্স সেই মুহূর্তে। মুন্না আমাকে ৫০ টার উপর শট দিল। ওই জঙ্গল থেকে বেরিয়ে ৮-৯ পা হেঁটে গাড়ির গা দিয়ে গিয়ে পিছন দিক দিয়ে গিয়ে হেঁটে বেরিয়ে গেল। বাকিরা কেউ মুন্নার, তাহলে তো অনেক বড় ফোকাল লেন্থের লেন্স। কেউ ছবি পেল। কেউ পেল লেজ, কেউ বলে শুধু চোখের উপরটুকু। ফোকাসই হয়নি তো। আর আমার কমপ্লিট। লাক বলতে হবে। বাকিরা চিৎকার করছে ক্ষেপে গিয়ে, আমি ইয়ো টাইপের একটা ব্যাপার আমার মধ্যে। এবং ওই মুন্না যে বেরিয়ে আসছে সামনে, ওই হেড অন শটটা, আমার শটটা বেস্ট শট। ওই যে আমার মাথায় ঢুকে গেল যে লেন্সটা ফ্যাক্টর নয়, টাইমিং আর তোমার হাতে কি ইকুইপমেন্ট আছে সেটা যতই নিচ হোক না কেন, দ্যাট উইল ডু। আমি -32 টেম্পারেচারে বসে স্পিতিতে সারাদিন বসে রেখে বরফের মধ্যে আমি স্থলপাটের ছবি তুলেছি। দিনের পর দিন বসে রেখেছি। ফেব্রুয়ারি মাসে স্পিতি -32, -25 এর মধ্যে ভ্যারি করছে। ভারতবর্ষের অসাধারণ জায়গা। এর যে বৈচিত্র্য, হুম। মানে আমি খুব সৌভাগ্যবান মনে করি এই ক্ষেত্রে যে ভারতবর্ষে জন্মেছি। আমি প্রায় ৪ বছর শিলিগুড়িতে পোস্টিং ছিলাম। সেই সময় আমি বক্সার জঙ্গলে, ডুয়ার্সের জঙ্গলে আমি হেঁটে, হেঁটে ঘুরে বেরিয়েছি। আমি এমন জায়গা দিয়ে জঙ্গলে ঢুকেছি যেখান দিয়ে ঢুকলে আমার ফাইন হবে। আমি ১ম আ বিদেশী যে ভুটানের বুমথাংয়ের ওয়াংচুক ন্যাশনাল পার্কে ঢোকে ক্লাউডেড লেপার্ডের সন্ধানে। ওখানে গিয়ে আমি ক্লাউডেড লেপার্ড পাইনি। ওটা কিন্তু আমি ফার্স্ট ব্লাক লেপার্ডের ছবি ওখানে তুলেছি। এই গল্পটা তোমাকে একটু বলা আমার মনে হয় ভুল, মানে বলা উচিত ছিল, বলা হয়নি। আমি যখন বুমথাংয়ে পৌঁছাই, বুমথাং জানো তো? বুমথাং হচ্ছে ভুটানের সবচেয়ে সুন্দর জায়গা। সেন্ট্রাল ভুটান, কেউ যায় না, এয়ারপোর্ট আছে। বুমথাংয়ে কি হলো ওখানে, যে জঙ্গলটি আছে দেখাইনি। ওয়াংচুক সেন্টেনিয়াল পার্ক। ওয়াংচুক সেন্টেনিয়াল পার্কে হচ্ছে একমাত্র জঙ্গল ভারত মানে সাবকন্টিনেন্টে যেখানে তুমি স্নো লেপার্ড, রয়্যাল বেঙ্গল টাইগার, ব্ল্যাক লেপার্ড, ক্লাউডেড লেপার্ড, প্লেন লেপার্ড সব পাবে। মানে ক্যাটের যা, যা আছে একমাত্র ওয়াংচুকে আছে। এবার আমি খুব কষ্ট করে পারমিশনটা জোগাড় করি ঢোকার জন্য। এবারে জঙ্গলে যখন ঢুকি আমাকে একজন বলে, "তুমি ইয়ে নিয়ে নাও, একজন ওটার নিয়ে নাও।" তো যে ছেলেটি আমার গাইড হবার জন্য আসে, আমি জিজ্ঞেস করলাম যে, "আপনি কি করেন?" বলে, "আমার অরেঞ্জ অর্চার্ড আছে, আমি অস্ট্রেলিয়াতে সাপ্লাই করি।" বলে সে আমাকে তার বাড়িতে নিয়ে যায়। আমি তার বাড়িতে গিয়ে দেখি তার বাড়িতে একটি Mazda 4x4 এবং এটি ইসুজু ক্যাম্পার ভ্যান।" মানে এগুলো কার? বলে, "এগুলো আমার।" আনলাম, "তুমি হোয়াট ডু ইউ ডু?" বলে, "আমি আমার অ্যাপেল অর্চার্ড আছে, আমি অস্ট্রেলিয়াতে অ্যাপেল পাঠাই, অ্যাপেল আর ইয়ে পাঠাই, কমলালেবু পাঠাই।" আমি তখন জিজ্ঞেস করলাম, "হোয়াট ইজ ইউর টার্নওভার?" ওর টার্নওভার যেটা আমি শুনলাম যে সেটা আমার টোটাল যে ইনকাম তার কয়েকশো গুণ। আমার যেটা বছরের ইনকাম তার কয়েকশো গুণ। "তুমি আমার গাইড হবে? আমার
4 টাকা বলবো, বলো ইয়া। আজ তুমি কত করে নেবে? ও আমাদের তাকিয়ে বললো, ইউ গিভ মি 5,000 Bhutanese per day. 5,000 Bhutanese is almost 6,000 ইন্ডিয়ান। ঠিক আছে? এবং আমার পকেটে হয়তো তখন 6 কি 7,000 টাকাই আছে। আমি বললাম, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর হসপিটালিটি, আমি একাই যাবো। আমি জঙ্গলে ঢুকে গেলাম। এবার তখন ওখানে স্থলে পার্ট সেন্সাস চলছে, যে ট্রেল ধরে আমার 3 ঘন্টা আগে একটা টিম চলেছে, আমি সেই ট্রেল ধরেই চলছি। যেটা আমাদের জলঢাকা নদীর উৎস, সেটা কিন্তু ভুটান থেকে এসছে। সেই নদীর আপস্ট্রিমে আমি যাচ্ছি। কিছুটা যাওয়ার পর আমার মনে হলো আমি না বড্ড বেশি গভীরে ঢুকে গেছি এবং জঙ্গলটা বড্ড বেশি ওয়াইল্ড। কারণ তার আগে আমার সামনে দিয়ে একটা হিমালয়ান ব্ল্যাক বিয়ার বেরিয়ে রাস্তা ক্রস করে বেরিয়ে চলে গেছে। আর হিমালয়ান ব্ল্যাক বিয়ার ইজ one of the most terrifying predator inside the jungle. চিরে দেবে। আমি তখন আমি আর ফিরতে পারবো না। ডাকস। আমি টেন্ট মারলাম নদীর ধারে। এবার যত বেলা অন্ধকার হয়ে গেছে তত জঙ্গলে আওয়াজ বাড়ছে, হুঙ্কার আসছে, শ্রিল আওয়াজ আসছে। আমি বুঝতে পারছি আমি একটা খুব কষ্টকর জায়গায় আছি, আমাকে রাতটা কাটাতে হবে। আমার সঙ্গে একটি সাউন্ড বক্স ছিল, আমি সেই সাউন্ড বক্সটা মানে ছোট যেরকম হয় আর কি, ওটা চালিয়ে দিলাম মিউজিক, যাতে কেউ না আসে। আর ব্যাটারি তার বাইর দিয়ে আছে, সে ব্যাটারি ডাউন কিছুক্ষণ পরে। 11টা কি 12টার সময় বুঝতে পারছি আমার টেন্টের কাছে ভাল্লুক চলে এসছে। তার নিঃশ্বাসের আওয়াজ আমি পাচ্ছি, ঘোষ 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 ঘোষ। এবার আমি ভিতর থেকে জোরে জোরে কথা বলা শুরু করেছি, আমার কাছে কিচ্ছু নেই, আই এম নাথিং। ওয়াকিং স্টিক দিয়ে তো কিছু হবে না। ভাল্লুক চলে গেল। ভোরবেলা 5টার সময় আলো এলো। আমি, চাচা আপন পান বাচ্চা, এখান থেকে চলো, হাওয়া। আমার কি কপাল, আমার 70-200 লাগানো ছিল আমার ইয়ের সঙ্গে। টেন্ট ফ্যান গুটিয়ে প্যাকআপ করে আমি টয়লেট করতে নদীর বেড়ে নেমেছি, সঙ্গে ক্যামেরাটা নিয়ে নেমেছি। নদীটা খুব বেশি হলে কত চওড়া হবে? 20 ফুট চওড়া। তোমার আমার এই ড্রয়িং রুমটা ডবল ধরো, এটা 20 ফুট, এটা হয়তো 15 ফুট আছে, এটা ডবল 30 ফুট চওড়া হবে। আমি একটা পাথরের ধারে বসে, পাশে ক্যামেরাতে নদী বইছে, হাওয়া বইছে আমার দিক থেকে পূব দিকে। সামহাও আমার বজ্রের গন্ধে আমি দেখছি একটা কুকুর আসছে, নদীর ওপার দিয়ে হেঁটে হেঁটে হেলে দুলে একটা কালো কুকুর আসছে। কুকুর বেশ বড় সাইজ। এবার ওই যখন আমার দৃষ্টিগোচর হলো, ও আমাকে দেখতে পাচ্ছে না, ও গন্ধ পাচ্ছে, একটা নতুন গন্ধ পাচ্ছে। ও গন্ধটা তো পূর্ণ গন্ধ, গন্ধটা তো মানুষের গায়ে গন্ধ না। ওর কাছে এটা করে পেটেটা গায়ে গন্ধ, নতুন করে পেটেটা এসছে তার গন্ধ। যখন ও নদীর পাড়ে এলো, আমি না আলাম, আরে তো মেলানোস্টিক লেপার্ড, মানে ব্ল্যাক লেপার্ড। আমি ক্যামেরা অন, 1 সেকেন্ড ক্যামেরা অন করে ওকে ফোকাস করে আমি শাটার মারতে শুরু করলাম। 50 থেকে 60টা শাটার পড়ে গেছে আমার। তখন আমার শাটার খট 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 আওয়াজও আবার দেখে নিয়েছে। ও আমাকে 7 থেকে 8 সেকেন্ড সময় দিয়েছিল। তার মধ্যে আমার কাজ হয়ে গেছে। ও এক লাফে জঙ্গলে ঢুকে গেল। আমি টেন্ট তুলে ওখান থেকে, মানে তখন ডাউনে নামছি, যতটা সম্ভব নামলাম। জায়গাটা হচ্ছে নাপসেল, যেখান দিয়ে ওই এটা এন্ট্রি হয় ফরেস্টার। নাপসেলে গিয়ে আমি রিপোর্ট করলাম যে এখানে কিন্তু ব্ল্যাক লেপার্ড আছে। ওরা বলল যে আমরা শুনেছি, কিন্তু আমাদের ফরেস্ট থেকেও দেখেনি। আমি তখন আমার ক্যামেরাতে ওকে দেখালাম, এই দেখো। এবং আজও নাপসেলের যে রিসেপশন, ফরেস্ট মানে ভুটানিজ ফরেস্ট ডিপার্টমেন্টে, ওখানে যে ব্ল্যাক লেপার্ডের ছবিটা আছে না আমার, ওখানে লেখা আছে আমার নাম, কার্সি শান্তনু রায়চৌধুরী, ইন্ডিয়ান। এটা আমার জীবনে খুব বড় পাওয়া, যে একটা অন্য দেশের সরকার আমার ছবিকে তার অফিস ঘরে টাঙিয়ে রেখেছে। না, আমরা একদম শেষ পর্যায়ে এসে গেছি। আপনার নেক্সট
কোথায় যাওয়ার প্ল্যান আছে সেটা বললেন না। কিন্তু আমার একটা ইয়ে আছে, ছোট ইচ্ছা আছে যে আমি একটা সাইবেরিয়া ট্রিপে যাব। সাইবেরিয়াতে গিয়ে আমি আমুর টাইগারের ছবি তুলবো বরফের মধ্যে। সাইবেরিয়ান টাইগার। সাইবেরিয়ান আমুর টাইগার। আর আমার একটা খুব স্বপ্ন, আহ, আমি এই ড্রিমটাকে চেস করে যাচ্ছি, কিন্তু আমি পারছি না। আমি অনেকগুলো ট্রাই করেছি। তুমি দেখবে আমার হোয়াটসঅ্যাপে একটা প্রাণীর ছবি আছে। ক্যান ইউ রেকগনাইজ দ্যাট? আমার যেটা যখন আমার টার্গেট থাকে, আমি সেটাকে আমার হোয়াটসঅ্যাপে রাখি। আচ্ছা। অতটা খেয়াল করি। ক্লাউডেড লেপার্ড। ক্লাউডেড লেপার্ড হ্যাঁ, ক্লাউডেড লেক। ক্লাউডেড লেপার্ড আজ অব্দি ভারতবর্ষে কেউ, কোনো ফটোগ্রাফার ইন ওয়াইল্ড ক্যাপচার করতে পারেনি। করেছে, সেটা হচ্ছে ক্যামেরা ট্র্যাপে করেছে। ক্যামেরা ট্র্যাপ, তুমি ক্যামেরা বসিয়ে দিয়ে চলে যাচ্ছে জঙ্গলে, হ্যাঁ, চাপে রাইট? ক্লাউডেড লেপার্ড ওখান থেকে গেছে, ছবি হয়েছে। অথবা কোনো ক্যাপটিভের মধ্যে আছে, যেমন শিপাহীজলাতে আছে ক্লাউডেড লেপার্ড স্যাংচুয়ারি। ওটা তো একটা ক্যাপটিভ। খুব ভালো লাগলো। আমাদের অনেক কিছু শুনলাম, অনেক কিছু জানলাম। তো আজকে পডকাস্ট এখানেই শেষ করছি। আমাদের গল্প অনেক ধন্যবাদ তোমাকে। ভালো থেকো, সবাইকে ভালো রেখো।